এই পিয়ালি, এসিটা একবার অন করো না। উফ, যা গরম লাগছে। আমি ভাবলাম গ্রামে বিয়ে করে অন্তত এখানে গরমটা কম লাগবে, কিন্তু এখানে যেন আরো বেশি গরম লাগছে। আসলে বৌদি, আমাদের বাড়িতে এসি থাকলেও গরমকালে এসিটা কোনো কাজেই দেয় না। আসলে গরমকালে তো আমাদের গ্রামে ইলেকট্রিসিটি থাকেই না, তাই আমরা এসিগুলো প্যাক করে স্টোর রুমে রেখে এসেছি। ও মা, সে কি কথা! তোমরা তাহলে এই গরমের মধ্যে কি করে থাকো? এই গরমকালে তো ইলেকট্রিসিটির সব থেকে বেশি দরকার। তাছাড়া ইলেকট্রিসিটি না থাকলে ফোনে চার্জ দেবো কি করে? হায় রে, এ আমি কোথায় এসে পড়লাম! আচ্ছা, তোমাদের গ্রামে গরমকালে এরকম কারেন্ট বন্ধ করে রাখে কেন? কি করব বলো, আসলে গরমকালে আমাদের কারেন্ট অফিসের লোকজনেরা সামার ভ্যাকেশনে যায়, তাই ওরা যাওয়ার আগে কারেন্টটা বন্ধ করে দিয়ে যায়। আমাদের গ্রামের বেশ কিছু লোকজনও গরমে ছুটি কাটাতে দার্জিলিং কিংবা সিকিম থেকে ঘুরে আসে। আসলে একবার কারেন্ট অফিসের লোকজনেরা কারেন্ট বন্ধ না করেই সামার ভ্যাকেশনে চলে যায়, আর তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1 মাস মতো সময় লেগে যায়। এরই মধ্যে একদিন প্রচন্ড ঝড়ে ইলেকট্রিসিটির তার ছিঁড়ে রাস্তার উপর পড়ে যায়, আর বেশ কিছু লোক কারেন্টের শক খায়। সেই কারণে কারেন্ট অফিসের লোকজনেরা যখন বাড়ি ফেরে, তখন গ্রামের লোকজন তাদেরকে ভীষণ পরিমাণে মারধর করে। তাই কারেন্ট অফিসের কর্মীরা গরমকালে সামার ভ্যাকেশনে গেলে কারেন্ট বন্ধ করে দিয়ে যায়। এ বাবা, এরকম ঘটনা তো আমি আগে কখনো শুনিনি। এখন তাহলে ফোন ল্যাপটপে চার্জ করব কি করে? না না, আমি এখানে থাকতে পারবো না। এই আকাশ, শুনছো? চলো আমরা বাপের বাড়িতে চলে যাই। এই গরমের মধ্যে এভাবে থাকা যায় নাকি? এই বলে শ্রেয়সী যখন আকাশের সঙ্গে বাপের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরোবে, তখনই সেখানে গ্রামের বেশ কিছু প্রতিবেশী এসে হাজির হয়। কিরে আকাশ, নতুন বউকে নিয়ে কোথাও বেরোচ্ছিস নাকি? এই তো সবে নতুন বউ বাড়িতে ঢুকলো, এখন তো ঠিক মতো বৌমার মুখই দেখলাম না, তার আগেই তোরা যাচ্ছিস কোথায়? আরে না না, আসলে আমাদের গ্রামে তো গরমকালে কারেন্ট থাকে না। আর তাছাড়া শ্রেয়সী শহরের মেয়ে, সারাক্ষণ এসিতে থেকে বড় হয়েছে, ওইখানে ঠিক থাকতে পারবে না। তাই আমরা কিছুদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমাদের গ্রামে কারেন্ট চলে এলে আমরা আবার ফিরে আসবো। বাবা, আমরা কি গ্রামের মানুষ নই? আমরাও তো কারেন্ট ছাড়া বেঁচে আছি। তোর বউ কি এমন লাট সাহেবের বেটি যে উনি কারেন্ট ছাড়া থাকতে পারবেন না? এখন তোমার যখন এই গ্রামে বিয়ে হয়েছে, তখন তোমাকে কিন্তু এই গ্রামের লোকেদের মতো করেই থাকতে হবে। আমাদের গ্রামে তো প্রত্যেক বছরই গরমকালে কারেন্ট থাকে না, তাই বলে কি তুমি প্রত্যেক বছর 2-1 মাস করে বাপের বাড়িতে গিয়ে থাকবে? চন্দনা, ওকে একটু শেখাও, শ্বশুর বাড়িতে যেরকম পরিবেশ সেভাবেই থাকতে হবে। সব সময় কি বাপের বাড়ি করলে চলবে? এখন বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িই তো সব। এভাবেই পাড়া প্রতিবেশী সবাই মিলে শ্রেয়সী শাশুড়ি মা চন্দনা দেবীর কান ভাঙিয়ে দেয়, যার ফলে চন্দনা দেবী লোকলজ্জার ভয়ে তার নতুন বৌমাকে কিছুতেই বাপের বাড়িতে যেতে দেয় না। দূর, ভালো লাগে না। ভাবলাম বাপের বাড়িতে গিয়ে একটু শান্তি মতো ঠান্ডা হাওয়া খাবো, তা নয়, তোমাদের বাড়িতে এসে গরমে আমাকে পচে মরতে হচ্ছে। আকাশ, তুমি আমাকে আগে বললে না তো যে গরমকালে তোমাদের বাড়িতে কারেন্ট থাকে না? তাহলে কিন্তু আমি এখানে এখন আসতামই না। আমাদের গ্রামে গরমকালে কারেন্ট থাকে না, এটাতে তো আমাদের দোষ নেই, কিন্তু কারেন্ট না থাকলে তুমি আমাকে বিয়ে করবে না? যাই হোক, আমাদের পুকুরের জল আর কুয়োর জল অনেক ঠান্ডা। তোমার যদি খুব বেশি গরম লাগে তাহলে তুমি পুকুরের জলে সাঁতার কাটতে চলে যেও। আকাশ এই বলে অফিসে চলে যায়। তাই শ্রেয়সী তার শ্বশুরবাড়ির লোকেদের আর কিছু বলতে পারে না। কিন্তু গরমের মধ্যে শ্রেয়সী কিছুতেই ঠান্ডা হতে পারে না, তাই সে ঠিক করে সে পুকুরে গিয়ে সাঁতার কাটবে। কিন্তু পুকুরে গিয়ে সে দেখে পুকুরটা পুরো গ্রামবাসীতে ভর্তি। সবাই মিলে পুকুরের জলে সাঁতার কাটতে ব্যস্ত। আরে নতুন বৌমা, এসো এসো, এই দেখো আমরা সবাই অপেক্ষাই করছিলাম তুমি কখন আসবে শুনে। তুমি নাকি গরমে এসে ছাড়া থাকতেই পারো না। এই পুকুরের জলে আমরা সবাই একসঙ্গে সাঁতার কাটি, এতেই আমাদের দিনের বেলাটা চলে যায়। ইস বাবা গো, এই গরমের মধ্যে এতগুলো লোকে একই পুকুরে সাঁতার কাটছে। এই পুকুরে আমি কিছুতেই নামতে পারবো না। এই পুকুরে নামলে আমার গায়ে তো র্যাশ বেরিয়ে যাবে, আর এরা আমাকে শুধু ঠেস মেরে কথা বলছে। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা আমি করছি। একে গরমে বাঁচি না, তার উপর লোকের কথা ফ্রি। এই মনে করে শ্রেয়সী তার শ্বশুর বাড়িতে যায়। কিন্তু এরই মধ্যে শ্রেয়সী গরমে একেবারে ঘেমে যায়, কারণ তার গরমে থাকার মোটেই অভ্যাস ছিল না। তাই গরমে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, এমনকি সে মাথা টলে পড়ে যায়, যা দেখে চন্দনা দেবী তাকে ধরে তোলে। আরে বৌমা, তোমার কি হলো? তোমার কি খুব শরীর খারাপ করছে? তুমি এরকম করছো কেন?
বৌমা চোখ খোলো, এই পিয়ালি কোথায় আছিস? তাড়াতাড়ি একটু জল নিয়ে আয়। তখনই পিয়ালি এবং চন্দনা দেবী শ্রেয়সীর চোখে জলে ঝাপটা দিয়ে খুব ভালো মতো তাকে হাওয়া করতে থাকে। এতে করে কিছুক্ষণের মধ্যে শ্রেয়সী একটু সুস্থতা বোধ করে। মা শুনুন, আপনি কোনো একটা ব্যবস্থা করুন, আমি গরমের মধ্যে কিছুতেই বিদ্যুৎ ছাড়া থাকতে পারবো না। আপনি তো আবার আমাকে বাপের বাড়িতেও যেতে দিলেন না, এখানে থাকলে আমি মনে হয় মারা পড়বো। আপনি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করুন। শ্রেয়সীর অবস্থা দেখে আকাশ খুব তাড়াতাড়ি একটা জেনারেটরের ব্যবস্থা করে, আর শেষ পর্যন্ত শ্রেয়সীর শ্বশুর বাড়িতে লাইট জ্বলে এবং পাখাও চলতে শুরু করে। এতে করে শ্রেয়সী গরমের মধ্যে একটু হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু অন্যদিকে পাড়া প্রতিবেশীরা ভাবে, এই ওই ঘের 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 শব্দ কোথায় হচ্ছে? আমার তো মনে হচ্ছে কারো বাড়িতে যেন জেনারেটর চলছে। কে এমন আছে যে গরম সহ্য করতে পারছে না আবার বাড়িতে জেনারেটর লাগিয়েছে? চল তো দেখি। এই বলেই জয়ন্তবাবু এবং অন্যান্য পাড়া প্রতিবেশীরা সবাই মিলে শ্রেয়সীদের বাড়িতে গিয়ে জেনারেটর দেখতে পায়, যা দেখে পাড়া প্রতিবেশীরা একেবারে হিংসায় জ্বলে ওঠে। দেখেছ, সব এই বড়লোক বউটার জন্য হয়েছে। আমরা এই গরমে পাখা ছাড়া আছি, আর এরা কি সুন্দর পাখার হাওয়া খাচ্ছে। জেনারেটরের তেলের যা দাম, আমাদের অত ফালতু টাকা খরচা করে এরকম হাওয়া খাওয়ার মতো ক্ষমতা নেই। তাহলে ওদেরকে হাওয়া খেতে দেব কেন? আমরা যেমন গরমে কষ্ট পাচ্ছি, ওরাও সেরকম গরমে কষ্ট পাবে। ওদের জেনারেটরটা খারাপ করে আসি। গ্রামের বউ হয়ে শহরের বউয়ের মতো চাল মারা একদম বার করে দেব। আমরা তো গরমকালে তাল পাখার হাওয়া খাই, আর উনি খাবেন জেনারেটর পাখার হাওয়া। এই বলে গ্রামের লোকেরা যেই না জেনারেটর খারাপ করতে যাবে, ঠিক তখনই সেখানে শ্রেয়সী চলে আসে। শ্রেয়সী দল বেঁধে অতজন প্রতিবেশীকে একসাথে দেখে ভীষণই আশ্চর্য হয়। সে খুব ভালো মতোই বুঝতে পারে তারা কোনো একটা মতলবে সেখানে হাজির হয়েছে। অন্যদিকে শ্রেয়সী সেখানে উপস্থিত থাকায় গ্রামবাসীরা কিছুতেই জেনারেটরটা খারাপ করতে পারে না। শোনো, তোমাকে জেনারেটরটা বন্ধ করতে হবে। এই জেনারেটরের শব্দে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে। তোমরা তো নিজেদের সুবিধার জন্য জেনারেটর চালাচ্ছ, কিন্তু আমাদের যে কতটা অসুবিধা হচ্ছে একবার ভেবে দেখেছো? কিন্তু আমরা জেনারেটর চালাচ্ছি, তাতে আপনাদের অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই, কারণ তেলের টাকা তো আর আপনারা দিচ্ছেন না। আমরা নিজেদের টাকায় জেনারেটর চালালে আপনাদের অসুবিধা কোথায়? তোমাদের এই জেনারেটর চালানোর জন্য আমরা দুপুরবেলা ঘুমাতে পারছি না। তোমাদেরকে জেনারেটর বন্ধ করতে হবে, না হলে আমরা জেনারেটরের মধ্যে জল ঢেলে দিয়ে চলে যাব। এমন কথা শুনে শ্রেয়সী ভীষণ রেগে যায়, যার ফলে শ্রেয়সীর সঙ্গে গ্রামবাসীদের একটা বচসা সৃষ্টি হয়। গ্রামবাসীরা কিছুতেই জেনারেটর চালাতে দেবে না বলে ঠিক করে। অন্যদিকে শ্রেয়সী জেনারেটর চালিয়েই ছাড়বে, কিন্তু শেষ পর্যন্ত শ্রেয়সীকে গ্রামবাসীদের কাছে হার মানতে হয়। কারণ থাক বৌমা, ফালতু ওদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। ঠিক আছে, আপনারা যান, আমরা জেনারেটর চালাবো না। চন্দনা দেবী এরকম বললে গ্রামবাসীরা নিজের নিজের বাড়িতে চলে যায়, কিন্তু এতে শ্রেয়সীর ভীষণই রাগ হয়। না, এই গ্রামের লোকগুলো খুব বার বেড়েছে দেখছি। আমি শহুরে মেয়ে, আমি যাতে গ্রামে থাকি আর কষ্ট পাই, এটাই এই গ্রামবাসীরা চাই। এদেরকে কি করে শায়েস্তা করতে হয় আমিও খুব ভালো মতো জানি। দাঁড়াও, তোমাদের মজা দেখাচ্ছি। শ্রেয়সী মনে মনে ঠিক করে নেয় সে যে করেই হোক না কেন উপর মহলে কমপ্লেন জানাবে। তাই কয়েকদিনের মধ্যে শ্রেয়সী শহরে গিয়ে ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে একটা কমপ্লেন লেটার পাঠায়। ফলে কয়েকদিনের মধ্যেই কিছু লোক গ্রামে ইনকোয়ারি করতে আসে। অফিসাররা প্রথমে ইলেকট্রিসিটি অফিসে গিয়ে দেখে সেই অফিস পুরোপুরিভাবে বন্ধ, আর যা দেখে তারা খুবই রেগে যায়। কি ব্যাপার, কারেন্টের অফিস বন্ধ কেন? এই গরমের সময় তো কারেন্টের অফিস সবার আগে খোলা থাকা দরকার। এখানকার লোকজন সবাই ঘুরতে গেছে, তাই না? তার মানে আমরা ঠিকঠাকই খবর পেয়েছিলাম। এই সব করা লোককে সাসপেন্ড করে দেবো, আর প্রমোশন তো দূরের কথা, উল্টে ডিমোশন করিয়ে দেবো। এই বলে সমরেশবাবু যতজন কারেন্টের অফিসের কর্মী ছিল তাদের সবাইকে ফোন করে তৎক্ষণাৎ ইলেকট্রিক অফিসে যাওয়ার কথা বলে। ডিভিশনাল ইঞ্জিনিয়ারের ফোন পেয়ে সেই অফিসের কর্মচারীরা তাড়াতাড়ি সামার ভ্যাকেশন থেকে বাড়িতে ফিরে যায়। তোমরা সবাই গরমকালে বিলাসপুর গ্রামের কারেন্ট অফ রেখে সামার ভ্যাকেশনে বেড়াতে যাও? তোমাদের সব কটার আমি ডিমোশন করাবো, আর তোমাদের সবাইকে 1 বছরের জন্য সাসপেন্ডও করে দিলাম। যাও এবার, কে কত সামার ভ্যাকেশনে ঘুরতে যাবে ঘুরে এসো। স্যার প্লিজ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা ইচ্ছে করে কারেন্ট বন্ধ রাখিনি। আসলে আমরা একবার সামার ভ্যাকেশনে গিয়েছিলাম, সেই সময় কারেন্ট বন্ধ করা হয়নি। আর তখন হঠাৎ দেখি একদিন ঝড় বৃষ্টিতে কারেন্টের তার ছিঁড়ে যায়, আর অনেক মানুষেরও ক্ষতি হয়। সেই জন্য গ্রামের লোকেরা আমাদেরকে হুমকি দিয়েছিল প্রত্যেক বছর সামার ভ্যাকেশনে গেলে আমরা যেন কারেন্টটা বন্ধ রাখি, সেই জন্যই বন্ধ রাখা হয়েছিল।
তোমরা কি সামার ভ্যাকেশনে যাওয়ার জন্য চাকরি করো নাকি মানুষের সেবা করার জন্য চাকরি করো? তোমরা সবাই মিলে কারেন্টের অফিস বন্ধ করে সামার ভ্যাকেশনে গিয়েছিলে? তোমাদের অবস্থা এবার আমি টাইট করব। তোমাদের অফিসের প্রত্যেকটা স্টাফকে যেন আমি প্রত্যেকদিন কাজে আসতে দেখি, তা নাহলে কিন্তু তোমাদের সব কটার খবর আছে বলে দিলাম। স্যার প্লিজ, আপনি আমাদের ডিমোশন করাবেন না, এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আমরা কথা দিচ্ছি আমরা কোনোদিনও আমাদের অফিস ছুটি করবো না। আসলে ওই গ্রামবাসীগুলোই আমাদেরকে বলেছিল আমরা নাকি সামার ভ্যাকেশনে যেতে পারি, শুধু কারেন্টটা বন্ধ থাকলেই হবে, তাই আমরা। সমরেশবাবু অফিসের সমস্ত এমপ্লয়িকে ভীষণই বকাবকি করে, যার ফলে কেবার ইলেকট্রিসিটি অফিস ছেড়ে বেরোনোর সাহস পায় না। সেই সাথে সমরেশবাবু তৎক্ষণাৎ ইলেকট্রিসিটি লাইন অন করে দেয়, ফলে গ্রামের ঘরে ঘরে লাইট পাখা চলতে শুরু করে, যা দেখে শ্রেয়সী মনে মনে খুবই খুশি হয়। অন্যদিকে ইলেকট্রিসিটি অফিস থেকে লাইন অন করা হয়েছে দেখে গ্রামবাসীরা সবাই ইলেকট্রিসিটি অফিসে ছুটে যায়। আপনাদের বলেছিলাম না গরমকালে কারেন্ট অফ করে রাখবেন, আপনাদের জন্য যদি আমাদের কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? আপনাদের কথা মতো কি কারেন্টের অফিস চলবে নাকি? কোনো অঘটন ঘটলে সেটা আমরা বুঝে নেব। নেক্সট টাইম থেকে এখানকার স্টাফদের সাথে আসবেন না বলে দিলাম, তা নাহলে সব কটাকে জেলে ভরে দেবো। সমরেশবাবুর এরকম শাসন দেখে গ্রামবাসীরা আর কেউ কিছু বলার সাহস পায় না, ফলে শ্রেয়সীদের গ্রামে আর গরমে কখনো কারেন্ট যাওয়ার ভয় থাকে না। পুষ্পা ও রামচরণ নামে এক দম্পতি তেঁতুলতলা নামক জায়গায় বাস করত। তাদের মন্টু, বিট্টু ও রিজু নামে 3 ছেলে ছিল। তাদের মেয়ে সন্তান নেওয়ার খুব ইচ্ছা ছিল। কয়েক বছর পর উপরওয়ালা তাদের সেই ইচ্ছাও পূরণ করে দেন। পুষ্পা একটি মিষ্টি দেখতে মেয়ের জন্ম দেয়। তারা সকলে অনেক খুশি হয়। মন্টু, বিট্টু ও রিজু তাদের ছোট বোনকে পেয়ে বেজায় খুশি হয়। বাড়ির একমাত্র মেয়ে, সকলের প্রিয়, সকলের নয়নমণি হয়ে উঠেছিল। পুষ্পা তার মেয়ের নাম রেখেছিল সুকন্যা। বাবা, মা এবং 3 দাদার আদর ভালোবাসা পেয়ে সুকন্যা বড় হয়ে ওঠে। পুষ্পা, আমাদের মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে, আমরা ওকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? মেয়েরা তো পরের হয় গো, আর কি করা যাবে, ওর বিয়ে তো দিতেই হবে, কিন্তু তার আগে 3টে ছেলের বিয়ে দাও। সুকন্যার বিয়ের এখনো বয়স হয়নি তো, বাড়িতে 3টে বৌমা আসবে, ওরাও তো মেয়ের মতোই থাকবে এই বাড়িতে। রামচরণ বাবু এক এক করে তার 3 ছেলের বিয়ে দিয়ে দেয়। বাড়ির সকলেই সুকন্যাকে খুব ভালোবাসে দেখে বাড়ির 3 বৌমার খুব রাগ হয়। একদিন, বোন এই নে তোর জন্য ফেভারিট চিকেন ডমিনোজের পিৎজা এনেছি উইথ এক্সট্রা চিজ, নে বোন খেয়ে নে। থ্যাংক ইউ দাদা, আমার এমনিও আজকে পিৎজা খাওয়ার খুব ইচ্ছা করছিল। এটা দেখে বড় বৌমা রিমিতা বলে, বাবা, সবকিছুই বোনের জন্য তাই তো? এত বোন বোন করো কেন সব সময়? বোনের জন্য ওর পছন্দের খাবার সব সময় আনতেই হবে? কই কখনো বউয়ের জন্য তো কিছু নিয়ে আসো না? এই বাড়ির মেয়েরই কি শুধু খাওয়ার মুখ আছে, আর কারণ নেই? আরে রিমিতা, তুমি রাগ করছো কেন? তোমার পছন্দ অপছন্দ আমি কি করে জানবো? আচ্ছা আমাকে বলে রাখবে এবার থেকে, তোমার জন্য খাবার নিয়ে আসবো, কেমন? বড় বৌদি, চলো না, এই পিৎজাটা আমরা দুজনে মিলে ভাগ করে খাই। আমার জন্য এনেছে বলে যে তোমরা খেতে পারবে না তা তো নয়, এসো আমার সঙ্গে। না না, তুমি একা খাও, আমার কি খাওয়া হয় না নাকি? কারোর দান করা খাবার খাবো? তোমার জন্য এনেছে, তুমি গিলে নাও মন ভরে। এই বলে রিমিতা সেখান থেকে চলে যায়। সে বাড়ির বাকি 2 বৌমার সঙ্গে এই বিষয়ে কথা বলে। সব সময় বোন আর বোন, মাথাটা গরম হয়ে যায়। আমরা পরের মেয়ে বলে কি কোনো ভ্যালু নেই এই বাড়িতে? বিয়ের পর এত বোন বোন করবে কেন বলো তো? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। জানো, কালকে বিট্টু ওর জন্য একটা কি সুন্দর দামি ওয়াচ কিনে দিয়েছে, তাও আবার আমাকে না জানিয়ে, আর আমার জন্য কাঁচকলা। সুকন্যার বড্ড লোভ, আমাদের বড়দের ঘাড়ে বসে বসে রাজত্ব করছে। রিজু কয়েকদিন আগেই ওকে 10,000 টাকা দিয়েছে শপিং করার জন্য। কই আমার হাতে তো কিছু টাকা দিতে পারতো বলো, তা তো দিল না। এভাবেই রিমিতা, মৌ এবং পিঙ্কি বাড়ির 3 বৌমা তাদের একমাত্র ননদকে নিয়ে খুব হিংসা করত। সামনাসামনি বেশি কিছু বলতে না পারলেও তার পেছনে সবসময় তাকে নিয়ে আলোচনা করত। একদিন, মা শুনছেন, ডিনারে কি রান্না করব? পনির পরোটা বানাবো, অনেকদিন ধরে পনির পরোটা খাওয়া হয় না। খাওয়ার ইচ্ছা হয়েছে যখন বানাও, কিন্তু সুকন্যা আবার পনির খায় না, ওর জন্য তাহলে অল্প করে 2-1টা আলু পরোটা বানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ও তো এই বাড়ির মহারানী তাই না?
ওর ইচ্ছাতেই সবকিছু হবে? আমাদের কথার তো কোনো দাম নেই এই বাড়িতে। সারাদিন তো শুধু অর্ডার করতেই থাকে। আমাদের এই বাড়িতে কি জন্য নিয়ে এসেছিলেন বলুন তো? আপনার আদুরে মেয়ের সেবা যত্ন করার জন্য? বৌমা, এত কথা কেন বলছো তুমি? ঠিক আছে, তুমি ছেড়ে দাও। আমি আমার মেয়ের জন্য আলু পরোটা করে দেব, তোমরা নিজেদের মতো রান্না করে খাও। এসব দেখে সুকন্যার খুব খারাপ লাগে। সে পরের দিন থেকেই তার 3 বৌদিদের হাতে হাতে কাজ করতে শুরু করে। 3 বৌদির সব কাজে সে সাহায্য করত, তাদের ছেলে মেয়েদের পড়াতো। এত কিছুর পরও 3 বৌদি কখনোই সুকন্যার সঙ্গে ভালো ব্যবহার করত না। সব সময় তারা সুকন্যাকে উল্টোপাল্টা কথা শোনাতো। মা, আমার বৌদিরা আমাকে পছন্দ করে না কেন মা? আমি দেখেছি ওরা সবসময় কেমন যেন রেগে রেগে থাকে। কেন মা, এমন কেন করে? আমি কি কিছু অন্যায় করেছি ওদের সঙ্গে? না মা, এমন কোনো ব্যাপার নেই। তোমার বৌদিরাও তোমাকে খুব ভালোবাসে, ঠিক যেমন তোমার দাদারা তোমাকে ভালোবাসে। তোমার ভুল মনে হয়। আমার সোনা মা, এটা নিয়ে মন খারাপ করতে নেই। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। মন্টু, রিজু, সব আয়োজন কত দূর হলো? আর তো বেশি সময় নেই। আমার বোনের 19তম জন্মদিন একেবারে ধুমধাম করে পালন করব। প্রত্যেকবারের তুলনায় এবারে আরো বেশি স্পেশাল করে তুলতে হবে, বুঝেছিস তো? হ্যাঁ দাদা, যতই হোক আমাদের বাড়ির একমাত্র মেয়ে বলে কথা। দাদা এই নে 20,000 টাকা, এটা রাখ, আরো লাগলে বলিস। ক্যাটারিংকে বলেছিস কি কেউ, নাকি আমি বলবো? সুকন্যার জন্মদিন পালন করার জন্য তার দাদাদের আগ্রহ এবং উৎসাহ দেখে রিমিতা, মৌ এবং পিঙ্কি তেলে বেগুনে জ্বলে ওঠে। দেখেছো তো, বোনের জন্মদিন এভাবে পালন করছে। লোকে মেয়ের বিয়েতেও হয়তো এত টাকা খরচ করে না, টাকাগুলো শ্রাদ্ধ করছে শুধু। শোনো, অনেক হয়েছে, আর এসব সহ্য হচ্ছে না। যেভাবেই হোক সুকন্যাকে এই বাড়ি থেকে দূর করতে হবে, না হলে ওর কথাই সবাই উঠবে আর ওর কথাতেই বসবে। আমাদেরও হয়তো তাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বোনের জন্মদিনে এত টাকা খরচ না করে ওর বিয়ে দিয়ে আপদ বিদায় করলেই তো পারতো। যত সব, আমাদেরকেই ওর বিয়ের জন্য কথা বলতে হবে দেখছি। না না, ওরা এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিলে তো হার্ট অ্যাটাক করবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে ও সকলের চোখে খুব খারাপ হয়ে যায়, তখন সবাই বাধ্য হয়ে নিজে থেকেই ওর বিয়ে দিয়ে দেবে। শোনো, আমার কথা ভালো করে শোনো সবাই। 3 বৌমা নিজেদের মধ্যে একটা প্ল্যান করে পুষ্পা দেবীর কাছে যায়। মা, আমরা 3 জনে একটু শপিং করতে যাচ্ছি, কিছু কেনাকাটা করতে হবে। বড় বৌদি, আমিও যাব তোমাদের সঙ্গে, আমাকেও নিয়ে চলো না। তুমি আবার কি করতে যাবে? সব সময় তো শপিং করতেই থাকো, তাতেও হচ্ছে না। বাড়িতে থাকো, বাচ্চাগুলোকে কে দেখবে সবাই চলে গেলে? ঠিক আছে বৌদি, কোনো ব্যাপার নয়, তোমরা যাও। রিমিতা, মৌ এবং পিঙ্কি তাদের 3 জনের সমস্ত সোনা গহনাগুলো এক জায়গায় করে সুকন্যার আলমারিতে রেখে দেয় এবং তারা মার্কেটে চলে যায়। বেশ কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে এসে খুব চেঁচামেচি করতে শুরু করে। আরে আরে, তোমাদের হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? মা, আজকে আমার একটা পার্টিতে যাওয়া ছিল, রেডি হতে গিয়ে দেখি আমার আলমারিতে কোনো সোনা গহনা নেই। হ্যাঁ, আমার লকারেও কোনো সোনা গহনা নেই, কেউ চুরি করেছে মনে হচ্ছে। আজকে তো আমরা বাড়িতেই ছিলাম না। আমারও লকার একদম ফাঁকা। কে নিল গহনাগুলো? বাড়িতে তো মা ছিল আর সুকন্যা ছিল। তোমরা কি বলতে চাইছো? তোমরা কি আমার উপর সন্দেহ করছো? দেখো, তোমাকে কখন বললাম? তোমার এত গায়ে লাগছে কেন বলো তো? আরে পিঙ্কি, ঠিক করে দেখো না, অন্য কোথাও রেখে ভুলে গেছো হয়তো। আমি না হয় ভুলে গেছি, তাই বলে 3 জন কি একসঙ্গে ভুলে যাব? আচ্ছা, এক কাজ করা হোক না, যে যার ঘরে ভালো করে খোঁজা হোক, যদি পাওয়া যায়। সবাই নিজের নিজের ঘরে গহনা খুঁজতে থাকে। রিমিতা শেষ পর্যন্ত সমস্ত গহনা সুকন্যার আলমারি থেকে বের করে। ছি ছি ছি, সুকন্যা, তোমার একটুও লজ্জা করলো না এসব করতে, তাই না? তোমাকে আমাদের সঙ্গে শপিং করাতে নিয়ে যাইনি বলে তুমি আমাদের গহনাগুলো চুরি করে নিলে? না বৌদি, এসব কি বলছো? আমি কেন চুরি করতে যাব? এটা তোমার কাছে আশা করিনি আমরা। তোমার সোনা গহনা লাগবে একবার আমাদের বলতে পারতে, আমরা সোনা গহনাই মুড়িয়ে দিতাম তোমাকে। দেখো রিজু, অনেক হয়েছে আর নয়, এর বিয়ে দিয়ে আপদ বিদায় করো বাড়ি থেকে। 3 বৌমা অনেক ছোট বড় কথা বলতে থাকে। সুকন্যা দাদারাও চুপ করে শুনতে থাকে।
এক এক করে যে যার ঘরে চলে যায়। মা, আমি চুরি করিনি, বৌদিরা আমাকে ভুল ভাবছে। হ্যাঁ মা, আমরা জানি তুই এটা করতে পারিস না কখনো, আমি বিশ্বাস করি না। সেদিন থেকে সুকন্যার 3 দাদা এবং বৌদি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। একদিন বড় ছেলে মন্টু 3 বৌমাকে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করতে শুনে ফেলে। দেখলে তো, এত কিছুর পরও কারোর মুখ থেকে কোনো কথা বেরোলো না। বাড়ির আদুরে মেয়েকে কেউ মুখ ফুটে একটা কথাও শোনালো না। হ্যাঁ, ভেবেছিলাম গহনা চুরির অপবাদ দিলে সবাই রেগে ওর বিয়ে দিয়ে দেবে, কেউ তো আমাদের পাত্তাই দিল না। এসব শোনার পর মন্টুর কাছে সবটাই ছবির মতো স্বচ্ছ হয়ে যায়, কিন্তু তবুও সে কাউকেই কিছু না বলে সঠিক সময় আর সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। দিনের পর দিন সুকন্যার প্রতি তার বৌদিদের ব্যবহার খারাপ থেকে খারাপতর হয়ে ওঠে। একদিন পুষ্পা দেবী ও রামচরণ বাবু সুকন্যাকে ডেকে বলে, দেখ মা, আমরা এখন বেঁচে থাকতেই তোর দাদা বৌদি তোর সঙ্গে এমন ব্যবহার করছে। সেদিন চুরির অপবাদ দিল, আবার কোন দিন কি করে বসবে তার ঠিক নেই। আমরা মরে গেলে ওরা তো তোকে দেখবেও না, এত কম বয়সে তোর বিয়েও তো দিতে পারবো না। হ্যাঁ মা, তাই আমরা ঠিক করেছি যে আমাদের সমস্ত সম্পত্তি আমরা তোর নামে লিখে দেব, তাহলে তোর দাদা বৌদির আক্কেল হবে। না মা, আমার টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না। এই সম্পত্তিতে শুধু আমার একার নয়, আমার দাদা বৌদিদেরও অধিকার আছে। তুমি সব সম্পত্তি ওদের নামে করে দাও। আমি আমার দাদা আর বৌদিদের আদর ভালোবাসা চাই, ওদের আশীর্বাদ চাই, আর কিচ্ছু চাই না। আমি আগে যেমন আমি সবার কাছে আদুরে ছিলাম, আমি সেরকমই থাকতে চাই। 3 বৌমা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। তাদের 3 জনের চোখেই জল চলে আসে। তারা সবার কাছে গিয়ে নিজেদের ভুল স্বীকার করে এবং হাত জোড় করে ক্ষমা চায়। সকলে তাদের ক্ষমা করে দেয়। সুকন্যাকে তারা তাদের নিজের বোনের মতো করে ভালোবাসতে শুরু করে। আরও একবার বাড়ির একমাত্র মেয়ে সকলের নয়নমণি, সকলের প্রিয় হয়ে ওঠে।